সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি পাহাড়ে অশান্তি ও জাতীয় নিরাপত্তা। বিষয়টি নিয়ে কথা বলবো এবং আজকে এই বিষয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং জুমে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। তিনি চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি যুক্ত আছেন আমাদের সাথে আরো যুক্ত আছেন মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং আমি আজকে আলোচনার বিষয়টা মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক। ইমদাদুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ঘটনাটির প্রেক্ষাপটে আজকে আলোচনার বিষয় বস্তু রেখেছি যে পাহাড়ে অশান্তি এবং জাতীয় নিরাপত্তা এই বিষয়টি রেখেছি। আমরা জানি যে কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের মৃত্যু হয়েছে এবং কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়টি নিয়ে আজকে প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। আমি প্রশ্ন আসলে করতে চাই, কারণ কার বিরুদ্ধে প্রশ্ন করব, কাকে নিয়ে প্রশ্ন করব, কার বিরুদ্ধাচারণ করব, এটা আসলে সকলেই আমরা এক, সেই জায়গাটা থেকে আসলে জানতে চাই হঠাৎ করে পাহাড়ে এই অস্থিরতা কেন? ধন্যবাদ। আসলে আমি আমার আলোচনা শুরুতে আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে লেফটেন্যান্ট তানজিমকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ দেশের এই একটা ক্রান্তিকাল দেশে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এই তরুণ অফিসার তার জীবন দিয়েছে। তো এটা আমাদের জন্য একদিকে যেমন অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, অন্যদিকে গৌরবেরও যে আমাদের সেনাবাহিনী আমাদের দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা নিশ্চিতে জীবন দিতে কুণ্ঠিত হয়। আর দ্বিতীয় যে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম, এটা আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা যেটা বলেছেন যে পাহাড়ে অশান্তি এবং জাতীয় নিরাপত্তা, পাহাড়ে যখনই পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের অশান্তি বা উশৃঙ্খলতা দেখা যাবে, কোনো ধরনের সশস্ত্র সংঘাত দেখা দেবে, তখনই মনে রাখতে হবে যে এটা আমাদের জাতীয় নিরাপত্তার উপরে এক ধরনের হুমকি সৃষ্টি করে যায়। কারণ এটা আরো একটা জিনিস, এখানে ভৌগোলিক যে পার্বত্য চট্টগ্রামে যে ভৌগোলিক অবস্থান, সেটা আমাদেরকে সবসময় বক্তব্যের মধ্যে আনতে হবে। তার একই সাথে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস কেন ভৌগোলিক অবস্থানটা বক্তব্যের মধ্যে আনতে হবে, এই জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত অঞ্চল একদিকে মিয়ানমারের রাখাইন স্টেটে যেমন ওখানে ভূ রাজনৈতিক বৃহৎ শক্তিগুলির মধ্যে এখন চরম সংঘাত, তারা মুখোমুখি, সেখানে সংঘাত চলছে। একই সাথে আপনি আমাদের পার্বত্য চট্টগ্রামের ঠিক পাশে মিজোরাম হয়ে আবার যেটা কানেক্টেড আপনার মণিপুরের সাথে, মণিপুরে সেখানে ভারতীয় যেই এখন পুরো রাজনীতিকেই এখানে একেবারে হতবিহ্বল এবং পুরো ভারতীয় সরকার সেখানে ব্যতিব্যস্ত হয়ে আছে। মণিপুরের যে এখন দ্বন্দ্ব সংঘাত, মণিপুরে যে সব কাণ্ডকীর্তি হচ্ছে, কারণ মণিপুরের সাথে এই মিজোরামের যারা কুকি আছে তাদের একটা বড়সড় সম্পর্ক রয়ে গেছে। একই সাথে আমাদের পার্বত্য বান্দরবনে আমরা অতি সম্প্রতিও দেখেছি কুকি চীনদের কিছু সেখানে তাদের চলাফেরা বা তাদের কিছু কার্যক্রম। একই সাথে আমাদের এদিকে আরেকটু উত্তর দিকে আসলে আপনার খাগড়াছড়ি পার্বত্য, সেখানে আপনার ত্রিপুরার সাথে আমরা সন্নিহিত ত্রিপুরা। সো একইভাবে এই অঞ্চলগুলোতে যখন প্রত্যেকটাতে কোনো না কোনোভাবে সেখানে সহিংস সংঘাত চলছে, তা সেটা স্পিল ওভার যে কোনো সময় আমাদের পার্বত্য অঞ্চলে হতে পারে। যেমন এই গত কয়েকদিন আগে সেখানে একটা যুবক নিহত হওয়ার প্রেক্ষাপটে সেটা যেভাবে সমস্ত পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে যেই ধরনের দুটি পারস্পরিক, অর্থাৎ পাহাড়ি বাঙালি নাম নিয়ে যেভাবে পরস্পর দুটা গ্রুপ মুখোমুখি হয়ে গেছে, সেটা মোটেও আমাদের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কোনো সুখকর বার্তা বহন করে না। এখানে একটা বার্তা আমরা স্পষ্ট করে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে যেই সম্প্রদায়, অর্থাৎ বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যেটা সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ইনক্লুসিভনেস তাদের মধ্যে থাকার কথা, তাদের মধ্যে যে উইজডম সৃষ্টি হওয়ার কথা, সেটা যেমন হয়নি, একই সাথে আমাদের মূল রাজনৈতিক যে ধারাগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যে পার্বত্য চট্টগ্রামে তারা
জাতিগত ইথনিসিটিকে উপরে গিয়ে ন্যাশনাল যে আইডেন্টিটি সেটাকে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। এবং এখানে আরো একটা জিনিস আমি বলে রাখি, হয়তো পরবর্তীতে আপনার কাছে অনেক, বিশেষ করে মাসুদ কামাল ভাই আছেন, ডক্টর মাহফুজ আছেন, দুজনে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, ওনারা আরো গভীরে গিয়ে আলোচনা করবেন। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদের সাইকিক ওয়ার্ল্ডে, বিশেষ করে আমাদের রাজনীতিবিদদের, হয়তো মাসুদ কামাল ভাই এটাতে আরো একেবারে স্পষ্ট করে বলে নিয়ে যাবেন, আমাদের রাজনীতিবিদদের মধ্যে আপনার এখনো পর্যন্ত এই যে পার্বত্য জনগোষ্ঠীর, বিশেষ করে বাঙালি তো আছেই, সেখানে যে নৃগোষ্ঠী যারা আছে, তাদের কোনো পালা পর্বণে, তাদের কোনো আচার অনুষ্ঠানে তারা সেখানে কিন্তু গিয়ে তাদের পাশে দাঁড়ায় নাই। না দাঁড়ানোর ফলে যেটা হয়েছে, এক ধরনের তাদের ভিতরে বিচ্ছিন্নতাবোধ সবসময় তাদের ভিতর কাজ করে গেছে। আরেকটা আমাদের রাজনীতিবিদদের, আমি এটা দোষারোপের রাজনীতির কথা বলছি না, এটা বাস্তবকে আমি আলোচনা করার জন্য, সামনে নিয়ে আসার জন্য বলছি। সেখানে এই যে আমাদের রাজনীতিবিদরা মনে করেন পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা বোধহয় সামরিক বাহিনীর সমস্যা, সেখানে যখনই সমস্যা সৃষ্টি হয় তখন তাদের মধ্যে এক ধরনের, এখানে আমি বল কমপ্লেসেন্সি আছে, আত্মতুষ্টি আছে, সামরিক বাহিনী তো আছে। আবার কিছু কিছু আমাদের সুশীল সমাজের লোকজন এখন ইদানিং বলা শুরু করেছে যে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রাখার সেনাবাহিনীর একটা কৌশল। এই যে এই জিনিসগুলোকে স্পষ্টকরণের এবং সেখানে রাজনীতির যে ভূমিকা সবচেয়ে অগ্রগামী হওয়া উচিত ছিল, সবচেয়ে অগ্রগণ্য হওয়া ছিল, সেটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা এ পর্যন্ত করে আসতে পারেন নাই। তার জন্য জাতীয় নিরাপত্তা পার্বত্য চট্টগ্রামকে ঘিরে অতীতে যেমন একটা শঙ্কার মধ্যে ছিল, সংকটের মধ্যে ছিল, আমরা যেমন সবসময় শঙ্কিত থেকেছি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে, অতীতে সেটা পিসিজিএস এর মাধ্যমে হোক বা পিসিজিএস এর দুই দল লার্মা গ্রুপের মাধ্যমে বা পৃথি গ্রুপের মাধ্যমে বা সাম্প্রতিকের ইউপিডিএফ এর মাধ্যমে বা কখনো কুকিচিনের মাধ্যমে এই জিনিসগুলো হয়ে আসছে। এবং সেখানে পার্বত্য চট্টগ্রামে যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু শান্তিতে নাই, তারা চাঁদাবাদের শিকারে পরিণত হচ্ছে, তারা সহিংস সংঘাতের মধ্যে তারা পড়ে যাচ্ছে, তাদের জীবন সেখানে বিপন্ন হয়ে যাচ্ছে। এই যে গত কয়েকদিন আগের যে সংঘাত, যে সংঘর্ষ, যেখানে সেটা একেবারেই আজকে দেখলাম 100-150 দোকানঘর পুড়ে গেছে, সেই মানুষগুলো অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে না পাহাড়ি না বাঙালি, তারা হলো সাধারণ মানুষ। এই মানুষগুলোর নিরাপত্তা এক ধরনের সহিংসতার আশঙ্কায় তারা আছে, সেটা পাহাড়ি হোক বা পাহাড়ি বাঙালি হোক, যারাই হোক বা সাধারণ মানুষ যেটাই হোক না কেন, তারা সবসময় এক ধরনের, এবং আমরা পুরো দেশ এক ধরনের আশঙ্কার মধ্যে আছি যে কোনো সময় বড় কোনো সহিংসতা যেন না ঘটে। আমরা ফিরে আসবো মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম আপনার কাছে। অবশ্যই আমি আরেকটু যুক্ত করতে চাই অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ, আপনি এতক্ষণ নিশ্চয়ই মেজর মোহাম্মদ এমদাদুল ইসলামের যে বিশ্লেষণ, পাহাড়ে কেন অস্থিরতা, সে বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন, এবং পাহাড় যত বেশি অস্থির হচ্ছে তত বেশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিঘ্নিত হচ্ছে বা হতে যাচ্ছে, এমনটাই আশঙ্কা করছেন সকলে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার মতামত অবশ্যই আপনি যুক্ত করতে চাইবেন। অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। খুবই গুরুত্বপূর্ণ। মেজর এমদাদ সাহেব এতক্ষণ যা বললেন তার অনেকগুলো মাত্রা এসেছে, কিন্তু আপনি যে কথাটা বারবার তোলার চেষ্টা করেছেন এবং যেটা গ্রাউন্ড রিয়েলিটি, যে সবসময় একটা আতঙ্ক, একটা নিরাপত্তাহীনতা, একটা শুধু যে ভূ রাজনৈতিক নিরাপত্তাহীনতা নয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার একটা ঝুঁকি পার্বত্য চট্টগ্রামে সবসময় দেখা যাচ্ছে। এর কিছুদিন আগে আপনি দেখেছেন যে বান্দরবনের দিকেও এই সমস্যাটা হয়েছিল, এবার হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ির দিকে। এই ঘটনাগুলো ঘুরে ফিরে হচ্ছে কেন? এটা ঘুরে ফিরে হওয়ার তো কথা ছিল না। আপনি 1997 সালে একটি শান্তি চুক্তি করেছেন, শান্তি চুক্তির 27 বছর হয়ে গেছে। চুক্তির মূল বার্তাটাই ছিল এটা যে আপনি ক্রমশ সশস্ত্র সংঘাত থেকে শান্তির পথে, একটা গতিশীল উন্নয়নের পথে, সম্প্রীতির পথে আমরা পার্বত্য চট্টগ্রামবাসীকে নিয়ে এগিয়ে যাব। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তখন চুক্তিটি হয়েছিল জনসংহতি সমিতির সাথে, সেই সমিতি দুই ভাগ হলো, পৃথি গ্রুপ হলো, ইউপিডিএফ হলো, কুকিচিন হলো, আরো 5-7টা সশস্ত্র গ্রুপ সেখানে তৈরি হলো। তাদের রাজনৈতিক বক্তব্য যেমন আছে, তাদের
তারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, হত্যা, পাল্টা হত্যা, চাঁদাবাজি ইত্যাদি নানা রকম ঘটনা আছে, যেটা শুধু একদিনের দাঙ্গাতে যেরকম মানুষের ভীতির চিত্রটা আপনি দেখেছেন, আপনি জেনে থাকবেন যে পাহাড়ের নিভৃতে মানুষ কিন্তু একটা সুপ্ত আতঙ্কের মধ্যে বসবাস করে যে কে কখন কোন দিক দিয়ে কাকে হামলা করছে। তাহলে চুক্তির এত বছর পরে এই জিনিসটা কেন হলো, এর একটা ডায়াগনোসিস না করে ঐতিহাসিক বিখ্যাত কারণপত্র নিয়ে বসে আপনার এটা এভাবে হবে না। আপনি পরিষ্কার তুলনামূলক আলোচনা করেন যে পাকিস্তান সরকার যে ভুলটা পার্বত্য চট্টগ্রামের উপর করেছিল, অতীতের সরকার একই ভুল করেছে। প্রথম যে সমস্যাটা পার্বত্য চট্টগ্রামের সৃষ্টি হলো সেটা হলো কাপ্তাই বাদ দিয়ে আপনি উন্নয়নের নামে সেখানে বাদ করে পুরনো রাঙ্গামাটি শহর ডুবিয়ে দেওয়া হলো। যে বিদ্যুৎ এলো সেই বিদ্যুৎ পাহাড়ে গেল না, সেটা অন্য জায়গায় গেল। এবারও নানাভাবে রাস্তাঘাট, দালান কোঠা, উন্নয়ন বলতে এই জাতীয় কাজগুলো করা হয়েছে। উন্নয়ন বলতে মানসিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সম্প্রীতির উন্নয়ন, আন্ত সম্প্রদায় এবং আন্ত মানুষের যে উন্নয়ন, পাহাড়ির সাথে বাঙালির উন্নয়ন, সেই জায়গাটা কতটুকু কি করা হয়েছে, সেই প্রশ্নটা, সেই আলাপটাকে আপনার সামনে আনতে হবে। আমাদেরকে দেখতে হবে যে এই চুক্তির ফলে যে কাঠামোগত পরিবর্তন হয়েছে, সেখানে শুধুমাত্র কয়েকটা পদের সৃষ্টি হয়েছে। সেই পদগুলোতে বছরের পর বছর নির্বাচন হয় নাই, সেখানে বছরের পর বছর কয়েকজন এলিটকে আপনি বসিয়ে রেখেছেন, কিন্তু এলিট তো কোনো স্থবির জিনিস নয়, সেখানে কাউন্টার এলিট আছে। 27 বছরের যে ছেলেটি 5 বছর বয়স ছিল, সে এখন 30 বছর, সে একটা অংশ চায়। আমরা কি পাহাড়ি বলতে সেখানে শুধুমাত্র চাকমা, মারমা, ত্রিপুরা বুঝি না 13টা গ্রুপ আছে, সবাইকে বুঝি। সবাইকে এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাদের অংশগ্রহণ, তাদের উন্নয়নের হিস্সা পেয়েছে, তাদের সকলের দাবি দাওয়ার প্রতি কি আমরা সমভাবে দৃষ্টিপাত করেছি কিনা, আমরা বলতে রাষ্ট্রযন্ত্র এবং যারা চুক্তিকে বাস্তবায়ন করার দায়িত্বে ছিল তারা সেটা করেছেন কিনা। না করে থাকলে সেই ক্ষোভ, যদি ক্ষোভ থেকে সংঘাত, সংঘাত থেকে সংঘর্ষ, এই বিষয়গুলো ক্রমক্রম হচ্ছে। পাশাপাশি সেখানে আপনি লক্ষ্য করবেন যে জনমিতিতে, জনসংখ্যাতে বাঙালি একটা সংখ্যা দাঁড়িয়ে গেছে। তারা বলছে যে চুক্তিতে আমাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি, আমরা সেখানে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাচ্ছি। তাহলে এই নাগরিকত্বের প্রশ্নে আবার কে বলছে যে আমি আগে এসেছি, উনি পরে আসছে, এই জাতীয় সংকটগুলোকে কিন্তু চুক্তির এত বছর পরে সামাজিক সংলাপ, আলাপ আলোচনার মাধ্যমে, সম্প্রীতি স্থাপনের মাধ্যমে আপনার শেষ করা হয়নি। কাঠামোগত, বস্তুগত, অবকাঠামোগত উন্নয়ন যেগুলো হয়েছে সেগুলোর কাহিনী আপনাদের জানা। এর একটা সেট বেনিফিশিয়ারি আছে, একটা একদল ঠিকাদার সেটার বেনিফিট পাবে, এটাতে যারা চাকরি পাবে তারা বেনিফিট পাবে, কিন্তু মাস স্কেল জনগণের উন্নয়নের ক্ষেত্রে কতটুকু কি করা হয়েছে সেই ইন্টারভেনশনটা স্টাডি করা হয়নি। যে কারণে আপনি চট করে আপনি হঠাৎ করে একটা ছেলেকে পিটিয়ে মারলো, আবার ধাউ ধাউ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, গোষ্ঠীগত দাঙ্গা হয়ে যাচ্ছে কেন? তার মানে হলো তার ভেতরে ক্রনিক প্রবলেম গুলো আগের থেকেই জাগ্রত ছিল। সেই স্ফুলিঙ্গটা পাওয়ার পর তারা এটার মধ্যে, আগুনের মধ্যে ঝাঁপিয়ে গেছে। মানে পাশাপাশি ভাবে আজকের যে অবস্থা, এটি আসলে অনেক দিনের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই আমরা ধারণা করতে পারি, আশঙ্কা করতে পারি যে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে বিভিন্ন মানে সুশাসনের অভাবের ফলশ্রুতি হলো এটা। তারা নির্বাচনের দরকার ছিল, নতুন নেতৃত্বের দরকার ছিল, অংশগ্রহণের দরকার ছিল, মানুষের বক্তব্য শোনার দরকার ছিল। শুধু দালান কোঠা বানানোর মধ্যেই সবকিছু শেষ করে দেওয়া ঠিক হয়নি। সেগুলো শোনা হলে কিন্তু তাদের ক্ষোভ বলেন, বঞ্চনা বলেন, সেগুলো ক্রমে ক্রমে প্রশমিত হতো। আরেকটা বিষয় আমি এখানে পরের এটা বলে যাব, সেটা হলো আপনি যখন এই যে ক্ষোভগুলো থাকে, গ্রিভিয়েন্স গুলো থাকে, তখন হয় কি, বাইরে থেকে আমরা সবসময় বলি ইন্ধন দিচ্ছি, ইন্ধন তো দেবেই। আপনার ঘরে 24 ঘন্টা ঝগড়া হয়, পাশের লোক তো ফু দিয়ে যাবে আপনাকে। ইন্ডিয়া আছে, মায়ানমার আছে, সেখানে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, মণিপুরে দ্রোণ উড়ে গেছে, মায়ানমারে আপনার একটা সিরিজ অফ গৃহযুদ্ধ চলছে। এবং এই সীমান্তগুলো এরকম যে এখানকার চাকমা ও পাশেও থাকে, এখানকার কুকি ও পাশেও থাকে, এরা একটা ট্রান্স বর্ডার একটা কমিউনিটি। সো দ্যাট আপনাকে এটাকে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল দুইটা পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে যে নেতৃত্ব আছে তারা ক্ষমতা আঁকড়ে বসে আছে, তারা নতুন নেতৃত্বকে আসতে দিচ্ছে না, সেই নতুন নেতৃত্বকে আসার রাস্তা করতে হবে, সেটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত। আর সামাজিক সম্প্রীতির জন্য যে সোশিও কালচারাল ইন্টারভেনশন আছে, এইগুলোকে আপনি একটা হলিস্টিক অ্যাপ্রোচে যদি সামগ্রিকভাবে না দেখেন,
একসময় শুধু এই যে সামরিক পদ্ধতিতে বা শুধু দালান কোঠার উন্নতির পদ্ধতিতে এভাবে বিষয়টা হবে না। আমরা মনে করি বাংলাদেশের ভূ রাজনীতির জন্য ওখানে সেভেন সিস্টার, মিয়ানমার, কাছেই বঙ্গোপসাগর, যাকে পাড়ি দিয়ে একটু দূরে ইন্দো প্যাসিফিক আছে, এটা ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটাকে অন্য আর 5টা জেলা উপজেলার মতো না দেখে জাতীয় নিরাপত্তা নীতি এবং আর্থ সামাজিক রাজনৈতিক কৌশলগত বিষয়ের আলোকে একটা সিরিয়াসলি বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার। তা নাহলে এইরকম সমস্যা দুদিন পর পর আবারও হতে পারে। অবশ্যই অবশ্যই, আমি নিশ্চয়ই অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ আপনি থাকবেন আমাদের সাথে যুক্ত। আমি আবারও আপনার কাছে ফিরে আসতে চাই আরো অনেক প্রশ্ন নিয়ে। আমি চলে আসছি স্টুডিওতে, মাসুদ কামাল আছেন আমার সাথে। মাসুদ কামাল ভাই, যেমনটা বলছিলেন মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম, এবং অনেকে বলছে যে পাহাড়ে শান্তি ফেরাতে দরকার সম্মিলিত রাজনৈতিক উদ্যোগ, এবং আমাদের রাজনীতিবিদরা কখনোই পাহাড়ি জনগোষ্ঠীর কাছাকাছি পৌঁছতে পারেনি, নিজেদেরকে সবসময় তাদের কাছ থেকে একটা দূরবর্তী জায়গায় তারা রেখেছে। মানে তারা তো এমনি সাধারণ জনগণের কাছেই যেতে পারে না, পাহাড়ি জনগোষ্ঠী তো দূরের কথা। মানে এটিও তো একটি কারণ তাদের এই ক্ষোভের, এমনটা বলতে চাচ্ছেন মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। দেখেন, আপনি আমাকে বলার আগে এমন দুজন লোকের সঙ্গে আলাপ করলেন যারা দুজন নাকি এই বিষয়ের উপর মোটামুটি বিশেষজ্ঞ। আমি খুবই একটা কমন পিপল এখানে, এবং আমার বক্তব্যগুলো এরকমই খুব কমন টাইপের হবে। আমি খালি একটা কথা আপনাকে বলি, কোনো পাহাড়ি জনগোষ্ঠীর কোনো সদস্যের সঙ্গে, কোনো পাহাড়ি লোক অথবা কোনো উপজাতি, যেটা বলি, যেটা আমার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, জটিল করে, যেটা উচ্চারণ করা কঠিন, কেন করেছে এই নামটা আমি জানি না, যা হোক, এদের কারোর সঙ্গে কখনো মিশেছেন? আপনি খুব ঘনিষ্ঠভাবে মিশেছেন? না, আমার সৌভাগ্য হয়নি। তাহলে মিশলে বুঝতেন। আপনি যতই বলেন ওদের আলাদা একটা কালচার। আমার বাড়ি ময়মনসিংহ, আমার ময়মনসিংহে একটা গারো প্রজাতি আছে, এটা কিন্তু একদম শহরের মতোই হয়ে গেছে, রাস্তাঘাট সব আছে। কিন্তু আপনি যদি ওদের গ্রামে ঢুকেন, এই ঠিক 2 কিলোমিটার দূরে আপনি যখন গ্রামে ঢুকবেন, আপনি দেখবেন এটা ভিন্ন একটা জগৎ, টোটালি একটা ভিন্ন জগৎ। তো যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলি আপনাকে, এদের মধ্যে আমি দেখেছি যে মেয়েরা কিন্তু বিয়ে করে স্বামী বাড়ি যায় না, বিয়ের পর ছেলেরা মেয়ের বাড়িতে আসে। এটাই ওদের কালচার, এটাই ওদের কালচার। কারণ এই কালচারটাকে আমরা তো বলবো ঘর জামাই অমুক তমুক, আমাদের কাছে ভালো লাগবে না, বাট ওনাদের একটা কালচার। এবং বিশ্বাস করেন, এই কালচারটা তারা টিকিয়ে রাখার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে। তারা এই কালচারটাকে টিকিয়ে রাখতে চান। আর রাষ্ট্রের উচিত, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু এটা আছে, রাষ্ট্রের উচিত এরকম যত ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, আমি এটাকে যেভাবে আপনি নামকরণ করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, আপনার অসুবিধা নাই, তাদের এই যে টিকে থাকার যে আকাঙ্ক্ষাটা, তাদের ওই ঐতিহ্যকে নিয়ে, তাদের সেই স্বাতন্ত্র্যকে নিয়ে রাষ্ট্রের উচিত সেটাকে হেল্প করা তাদেরকে। কিন্তু আমাদের জন্য আনফরচুনেট হলো আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হেল্প করা দূরে থাক, তাদেরকে বরং আমরা মানে আপনার কি বলবো, এটাকে নষ্ট করার চেষ্টা করি। এটা শুরু হয়েছে কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে। আমাদের স্বাধীনতার পরেই কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল। তখন আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু বলেছিল কি, ওরা সবাই বাঙালি হয়ে যাবে। তো ওনার কথায় কি বাঙালি হবে? হবে না তো। ওনাদেরকে ওনাদের মতো করেই থাকতে দিতে হবে আপনাকে। যেমন কোনো কিছু আমাদের সঙ্গে মিললে, আমরা এখানে যেমন একজন জমি বেচা কিনা করি, দলিল করি, অমুক করি, তমুক করি, পর্চা আছে, কত কিছু আছে, পাহাড়ে যান পাবেন না। কিন্তু ওরা কিন্তু ওদের মতো করে এই সমস্ত দলিল, আমরা এই দলিল করি কেন, যাতে নাকি বিরোধটা না হয়। কিন্তু এই দলিল করার পরেও আমরা যত এই বিরোধে মারামারি করি, কাটাকাটি করি, ওদের কিন্তু সেটা হয় না। ওরা আঞ্চলিকভাবে সেটা সালিশের মাধ্যমে মিটাই ফেলায়। তো ওদের যে জীবনযাপনটা, সেটা তো আমরা রক্ষা করিনি, বরঞ্চ করেছি এখানে কি বাঙালিদের নিয়ে ঢুকিয়েছি। এটা আমাদের দেশ, পুরাটাই বাংলাদেশ, এখানেও আমাদের অধিকার আছে, ওখানেও অধিকার আছে, এগুলি। বাট একটা জিনিস হলো কি, সাধারণ অন্য দেশের অন্য 10টা অঞ্চলের মতো আপনি পাহাড়কে ওরকমভাবে বিচার করতে পারবেন না। কিন্তু সেখানে কি বাঙালি থাকবে না? থাকবে না কেন, থাকবে, কিন্তু তাদের স্বাতন্ত্র্যকে হস্তক্ষেপ করে নয়। আপনি এখন খাগড়াছড়িতে যান, বান্দরবানে যান, যে দেখবেন মানে বান্দরবান শহরে দেখে আপনার মানে দাপটটা কাদের আছে, সেই জিনিসটা কিন্তু আমরা নষ্ট করেছি। আমরা এই হারমোনিটা আমরা নষ্ট করেছি। একটা দেশের এই সমস্ত ভিন্ন ভিন্ন এলাকাগুলো এইভাবেই গড়ে ওঠে, সারা দুনিয়াতে আছে কিন্তু এরকম।
সারা দুনিয়াতে পাবেন, ইন্ডিয়াতেই পাবেন, এত দূর যাওয়া দরকার নেই, ইন্ডিয়াতেই পাবেন। ইন্ডিয়াতে আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই সিম্পল পুরো শহর একটা সেই ব্রিটিশ আমল থেকে শহর দার্জিলিং। আপনি দার্জিলিংয়ে যান, ইন্ডিয়ার অন্যান্য শহরে যেভাবে জমি কেনা হয় ওখানে জমির মাপই এরকম না, অন্যরকম মাপের জমি বিক্রি করা হয়। তো এইগুলি কিন্তু মানতে হবে, ওই জাতিগোষ্ঠীর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। আমরা একটা আমাদের, আমি তো মনে করি আমাদের একটা নাটক করলাম আমরা, যে 1997 সালে, যেটার কথা মাহফুজ পারভেজ সাহেব বলেন অধ্যাপক, যে আমরা একটা শান্তি চুক্তি করলাম। এই চুক্তি করার পর মানে প্রধান যেটা শর্ত ছিল কি, ওরা অস্ত্র ত্যাগ করবে, আর আমাদের দিক থেকে আমাদের একটা মন্ত্রণালয় করবে, একটা ভূমি কমিশন করবে, একটা আঞ্চলিক পরিষদ করবে, এগুলো কিন্তু আমাদের দিক থেকে বলা হয়েছিল। মন্ত্রণালয় হয়েছে, ভূমি কমিশনও হয়েছে, সবই হয়েছে এখানে, এবং এখানে আঞ্চলিক পরিষদও হয়েছে হয়েছে কিন্তু কার্যকর কি হয়েছে? এদের কি কোনো ভূমিকা দেখা যাচ্ছে ওখানে? তা তো নাই। কথা ছিল ওখানে যে কটা ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টগুলি থাকবে, সমস্ত আর্মি ক্যাম্পগুলো উঠিয়ে নেওয়া হবে। এত বছরের মধ্যে 40টার মতো ক্যাম্প উঠানো হয়েছে। এখন কিন্তু একটা দাবিও উঠেছে ওখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে। সেনাবাহিনী প্রত্যাহার, ওই শান্তি চুক্তি ছিল যে ক্যান্টনমেন্টগুলি থাকবে কিন্তু আর্মি ক্যাম্পগুলি উঠিয়ে নেওয়া হবে। আমরা উঠিয়েছি। এই চুক্তিটা করেছিল কিন্তু শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার। তারপরে 5 বছর বিএনপি সরকার ছিল, তারপরে টানা 16 বছর তো শেখ হাসিনা সরকার ছিল। তারা তো এটা কোনো মাথায় ঘামায় নাই। কেন ঘামায় নাই যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি সাদামাটা ভাষায় বলি, ঘামায় নাই কারণে এটা তো শান্তি চুক্তি হয়েছিল। ওনার বড় খায়েশ ছিল যে শান্তি চুক্তি হলে বোধহয় উনি শান্তি পুরস্কার পাবেন নোবেলে, সেটা তো পান নাই। হয়তো বিরক্ত হইয়া যে নোবেলই পেলাম না, কিসের শান্তি কিসের কি, থাকুন নেই। আমি জানি না, আমি এটা জাস্ট আপনি হালকা করে বললাম আর কি। তো বাট সেটা কিন্তু আমরা বাস্তবে রাষ্ট্রীয়ভাবে আমরা ওনাদের সঙ্গে বেসিক্যালি প্রতারণা করেছি। আর ওদের মধ্যে আরেকটা জিনিস আমি জানবেন, আমি দুইজনের সঙ্গে মিশেছি, ওরা কিন্তু এমনি শান্তিপ্রিয় কিন্তু ভয়ঙ্কর জেদি। কথাই হয়তো বা বলছিলেন আমাদের আরো যে দুজন আলোচক আছেন, ওরা যদি সিদ্ধান্ত নেয় যে আপনাকে সে আঘাত করবে, এই আঘাত করার জন্য তার যদি জান যায় তাও যাবে, কিন্তু সেটা করে দেখাবে। সে ওর কি পরিমাণ শক্তি আছে, সে আপনার সঙ্গে আদৌ পারবে কি পারবে না এটা সে বিবেচনাই নিবে না। তার জীবনে একটাই লক্ষ্য, যা বলছি এটা আমি করে ছাড়বো। এই যে এটা কিন্তু ওদের ওই আমি বলছি না এটা ভালো মন্দ নিয়ে আলোচনা করছি না, আমি বলছি যে পাহাড়িদেরকে বিচার করতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে, আইন দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, অন্তর দিয়ে। অবশ্যই। আমি ফিরি, একটা বিরতি নিয়ে ফিরি। মাসুদ কামাল ভাই এবং আমার সাথে জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ, মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম অবসরপ্রাপ্ত। নিশ্চয় সকলকে সাথে নিয়ে বিরতির পর ফিরে আসছি। চলছে ডিবেট টুনাইট, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ডিবেট টুনাইট, সোনিয়া হক আপনাদের সাথে আছি। পাহাড়ে অশান্তি ও জাতীয় নিরাপত্তা, কিভাবে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমরা সে বিষয়টি নিয়ে কথা বলছি, আজকে আলোচনা চলছে। আমি শুরুতেই জুমে যুক্ত আছেন মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত। তার কাছে চলে যেতে চাই, সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক তিনি, এবং তার কাছে যে প্রশ্নটি আমি আবারও রাখতে চাই সেটি হলো যে আমরা পুরো আলোচনা থেকে যেটি ধারণা করছি বা আবারও আলোচনার মধ্যে ফিরতে চাচ্ছি যেটি নিয়ে, যে এই যে পার্বত্য শান্তি চুক্তি, মানে পাহাড় নিয়ে কথা হলেই আমাদের সামনে সবার আগে পার্বত্য শান্তি চুক্তি বিষয়টি আসে, এবং গত বছরে পাহাড় শুধুমাত্র একটি শান্তি চুক্তি করে সেটিকে আর কোনোভাবেই নারিশ করা যেটিকে বলে সেটা করা হলো না, এবং যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ছিল সে দায়িত্বগুলো ঠিকমতো প্রতিপালন করা হলো না, যেটা আমাদের মাসুদ কামাল ভাই বলছিলেন। আপনি কি এর সাথে একমত কিনা জনাব মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম? আপনি আপনার মন্তব্য যদি একটু দিতেন। ধন্যবাদ। আসলে এই পার্বত্য শান্তি চুক্তির কথা যখন আসে তখন ইট মেক্স মি আ লিটল বিট ইমোশনাল, কারণ আমি আমার জীবনের অনেকগুলো সময় এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে পাহাড়ে তখন কাটিয়েছি। আমি আমাদের ফোর্সেস ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আই ওয়াজ নেগোশিয়েটিং উইথ দেম, এবং সেজন্য শান্তি চুক্তির কথাটা যখন আসে সেখানে একেবারেই এটাকে আমরা উড়িয়ে দিতে পারি। শান্তি চুক্তির ফলে অনেকগুলো অর্জন সেখানে আমাদের আছে, হয়তো পরিপূর্ণ অর্জন আমাদের হয়নি। তারপর একটা কথা আছে, চীনের একটা প্রবাদ আছে, এভরি জার্নি স্টার্টেড উইথ স্টেপ। হয়তো না 97 শান্তি চুক্তিটা একটা স্টেপ ছিল, সেখানে পিসিজিএসএস যখন একেবারেই দুটা গ্রুপ বিভক্ত হয়ে তারা এক সময় প্রীতি গ্রুপ আর লার্মা গ্রুপ, লম্বা গ্রুপ এবং বাদী গ্রুপ দুইটা নাম ধারণ করে তারা ভাতৃ হত্যায় একেবারেই হন্তারক সময় তারা পার করছিল। সেরকম একটা প্রেক্ষাপটে 1997 যেখানে লার্মা অলরেডি নিহত হয়েছেন এবং শান্টু লার্মা একটা গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন, প্রীতি কুমার চাকমা অনেকটা ওই পারে নীরব একটা জীবন যাপন করছিলেন, সেরকম একটা প্রেক্ষাপটে শান্তি চুক্তি হয়েছিল এবং হাজার হাজার শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র সমর্পণ করেছে। এবং মাসুদ কামাল ভাই যেটা বললেন, ওয়েদার দে আর চিটেড, তারা যে উদ্দেশ্যে, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তারা শান্তি চুক্তিতে এসেছিল, অস্ত্র সমর্পণ করেছিল, সেটা কি পরিপূর্ণতা পেয়েছে? পরিপূর্ণতা সেটা পায়নি, আংশিক, সম্পূর্ণ নয়। সম্পূর্ণ আংশিক কেন পেয়েছে আমি বলি, সেখানে রিজিয়ন কাউন্সিল হয়েছে, সেখানে রিপ্রেজেন্টেশন আছে প্রত্যেকটা জাতিসত্তার আনুপাতিক হারে, সেখানে জেলা পরিষদ গুলো হয়েছে। এখানে আংশিক এই জন্য বলছি, বাংলাদেশের সংবিধানে কোথাও কিন্তু আঞ্চলিক এই ধরনের কোনো ব্যবস্থা বাংলাদেশের অন্য কোথাও নাই, সেটা একটা বিশেষ ব্যবস্থা হিসেবে আঞ্চলিক পরিষদ গড়ে উঠেছে। এখন কথা হচ্ছে যেটা ডক্টর মাহফুজ পারভেজ যেটা বলেছে, যে সেখানে যুগ যুগ ধরে একই ব্যক্তিরা সেই আসনগুলো দখল করে বসে আছে। দ্যাট ইজ দ্য সেটব্যাক, দ্যাট ইজ দ্য ড্রব্যাকস অফ দ্য, আমি বলবো যে শান্তি চুক্তির। কারণ সেখানে নির্বাচন হয়নি, হলে নিউ ব্লাড ইনজেক্ট হতো, তারা নতুন করে শুরু করতো, নতুন করে তার চাওয়া পাওয়া সেখানে মিলাতো, সেটা হয়নি। সেটা অথচ রিজিয়ন কাউন্সিল কিন্তু হয়েছে, জেলা পরিষদ গুলি হয়েছে, জেলা পরিষদও কিন্তু সমানুপাতিক হারে সেখানে নেতৃত্ব যারা যারা যেখানে অংশগ্রহণের কথা, প্রতিটি সেখানে নৃগোষ্ঠী বা জাতিসত্তার থেকে, ক্ষুদ্র জাতিসত্তার থেকে তাদের প্রতিনিধিত্ব সেখানে আছে। আরেকটা জিনিস যেটা অপূর্ণ, যেটা বলতে পারেন, যে সেনাবাহিনীর ক্যাম্পগুলো, এই কথাটাও আমাদের আলোচকদের মধ্যে এসছে, আলোচনার মধ্যে এসছে। মাসুদ কামাল ভাই বলছিলেন যে সেনা ছাউনি যেখানে যেখানে এই যে শয়ে ক্যাম্প আছে, এগুলি ক্লোজ হয়ে নির্দিষ্ট সেনানিবাসে ফেরত আসার কথা। সেখানে ওই চুক্তিতে আবার এমন একটা জিনিস আছে, যদি সেখানে শান্তি স্থাপিত না হয়, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ বা রিজিয়নাল কাউন্সিল এরা মনে করবে তারা সেনাবাহিনীকে সেখানে ডেকে নিতে পারবে শান্তি স্থাপনার্থে বা শান্তি পুনঃস্থাপন করার জন্য, অথবা তারা যে অবস্থা আছে সেই অবস্থায় গ্যারিসনে থাকবে। মধ্যখানে এই শান্তি চুক্তির বিরুদ্ধে ইউপিডিএফ এর সৃষ্টি হয়। ইউপিডিএফ যখন হয়েছে, ইউপিডিএফ সেখানে ওই যে পিসিসিএস এর শূন্যস্থানটা তারা পূরণ করতে গিয়ে সেখানে পিসিসিএস যেমন আবার দ্বিধা বিভক্ত হয়েছে, লার্মা গ্রুপের মধ্যে এক ভাগ হয়েছে, আবার শান্টুর নেতৃত্বে একটা গ্রুপ হয়েছে, এদিকে আবার গণতান্ত্রিক একটা ইউপিডিএফ হয়েছে, আবার প্রসিদ্ধ কিশোর নেতৃত্বে একটা ইউপিডিএফ হয়েছে। এই ইউপিডিএফ এই যে বহুধা বিভক্ত হয়ে 4-5 দলে বিভক্ত হয়ে
তারা সেখানে চর দখল করার মতো অনেকটা পার্বত্য চট্টগ্রামের কে কত বেশি ইনফ্লুয়েন্স বিস্তার করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, সেই প্রতিযোগিতায় নেমে পড়ে। এবং সেখানে এই যে আমরা সন্নিহিত অঞ্চলগুলির কথা বলছি, বা একটু আগে ডক্টর মাহফুজ পারভেজ যে কথাটা বলছিলেন, সন্নিহিত অঞ্চলে সেখানে যে সংঘাত প্রবণ এলাকাগুলো আছে, অস্ত্রের যোগান সেখানে কোনো অসুবিধা হয় নাই, যার জন্য পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের যে ঝঞ্ঝানি, যদিও 97-তে তারা অস্ত্র সমর্পণ করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের এই দল উপদলগুলির মধ্যে আবার অস্ত্রের হানাহানি, আবার মারামারি। অর্থাৎ সেনাবাহিনীর ক্যাম্পগুলো সেখান থেকে গুটানোর যে প্রেক্ষাপট রচনা হওয়ার কথা, শান্তির বাতাবরণ যেটা হওয়ার কথা, তারপরে তারা কিন্তু সেনানিবাসে ফেরত আসার কথা, কিন্তু সেখানে সেই বাতাবরণ সৃষ্টি হওয়ার অবকাশ কোনো অবস্থাতেই সেনাবাহিনী সেখানে পায়নি, বা কর্তৃপক্ষ পায়নি, বা বাংলাদেশ সরকার পায়নি। ফলত এই যে নাইলে সেখানে কি পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে, ইউপিডিএফ এবং শুধু যদি পিসিসিএস এর শান্তুর রহমান গ্রুপ এবং প্রসিদ্ধের গ্রুপের ভিতরে যেই পরিমাণ হানাহানি অতি সম্প্রতি হয়েছে এবং যেই পরিমাণ চাঁদাবাজি হয়েছে, সেখানে একটা হিসাবে বলে পার্বত্য চট্টগ্রামে প্রতি বছর এই উপদলগুলো বা এই দলগুলো 900 কোটি টাকার উপরে তারা চাঁদাবাজি করে। এই যে মানুষের অশান্তি, এই যে মানুষের ভিতরে এই যে আমাদের হত্যাকাণ্ড যেগুলি পরিচালিত হয়, পারস্পরিক যে সংঘাত, সেটাকে ইয়েতে রাখার জন্য, অর্থাৎ সেটাকে তাদের নিরাপত্তা বা ওই অঞ্চলের নিরাপত্তা বিধান করার জন্য, যা আরো বেশি করে বললে পার্বত্য চট্টগ্রাম ঘিরে জাতীয় যে নিরাপত্তার উপরে যে হুমকি সৃষ্টি, সেটাকে নিবারণ করার জন্য সেনাবাহিনী সেখানে শান্তিপূর্ণ সেনানিবাসে ফেরত আসার অবকাশ সৃষ্টি করতে বা অবকাশ পায়নি, বা সেই বাতাবরণ সৃষ্টি হয় নাই। আমাদের অনেকেই এখন বলেন যে কেন সেনাবাহিনী ফেরত আসছে না। সেনাবাহিনী যে কমান্ড বয়েস একটা ইনস্টিটিউশন, আপনি যখনই তাকে নির্দেশ দিবেন, যেখান থেকে যে সরকার যেখানেই থাকুক, তারা যখনই নির্দেশ দিবেন, তারা যে স্থানে বলে সে স্থানে ফিরে আসতে বাধ্য এবং ফিরে আসছে। এখানে এটা ইট ইজ নট দ্য সুইট উইল অফ দ্য আর্মি যে আমি এখানে ক্যাম্প গেড়ে বসে থাকবো এবং সেখানে তার কোনো স্বার্থ নাই। এই যে একটা জঙ্গলে, আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের একদল সচিবকে আমি যখন পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাকরি করছি, ওনাদেরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হচ্ছে। 2টা বা 3টা পাহাড়ে উঠার পরে ওনাদের জন্য কয়েক টন বোধহয় খালি শুকনো কাঠ লেগেছে আগুন দিয়ে গরম পানি করার জন্য, ওনাদের পায়ে পানি ডালানোর জন্য। আর সেখানে দিনের পর দিন, বছরের পর বছর এই আমাদের সেনাবাহিনী যে প্যাট্রোলিং করে যাচ্ছে ইন এ ডিফিকাল্ট, ভেরি বিলিভ ইউ মি, এত ডিফিকাল্ট টেরেন ওখানে, ইউ ডু নট নো ফ্রম হুইচ ডাইরেকশন বুলেট উইল কাম টু হিট ইউ। সেখানে সেই পরিবেশ পরিস্থিতিতে কোন সেনাবাহিনী সেটা নিজের দেশের মানুষের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করার জন্য আমার মনে হয় না যে তারা একেবারে অধীর আগ্রহে বসে থাকে। এটা হলে অনেকটা বাধ্য হয়ে when he is ordered, তখন অথবা when the battalion is ordered or a camp is ordered, তারা এই প্যাট্রোলিং এ যায় এবং প্যাট্রোলিং এ গিয়ে সেখান থেকে সে সুস্থভাবে ফেরত আসবে, জীবন নিয়ে ফেরত আসবে, এটার কিন্তু নিশ্চয়তা নাই। কারণ পাহাড়ে এখনো পর্যন্ত প্রচুর অস্ত্র সেখানে, এটা বিভিন্নভাবে আমাদের ওই পার থেকে, আমাদের সীমান্তের ওই পার থেকে অনেকে আশ্রয় নিতে আসে, তাদের হাতে যেমন অস্ত্র আছে, তারাও তাদের আবার জাতীয় স্বার্থে তাদের ওখানে যে দলগুলো আছে, যেমন নাগারা মিজোরা চলে আসতে পারে, তাদের ওখান থেকে নাগারা মোহাম্মদ ইমদাদুল ইসলাম, আমি যদি একটু যুক্ত করি, যে আপনি বলছেন যে পাহাড়ে এখনো অনেক অস্ত্র মজুদ আছে এবং এই যে যৌথ বাহিনীর অভিযানের কথা বলা হচ্ছে, তার মানে তারা অস্ত্রের সন্ধানে সেখানে গেছে, এমনটাই তো বিষয়টা দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে তাদের হাতে অস্ত্র আছে, পাহাড়িদের হাতে অস্ত্র আছে, এটিও কি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যথেষ্ট কারণ নয়? জনাব ইমদাদুল ইসলাম, একেবারে আপনি যে কথাটা বলছেন, ইট ইজ টু দা পয়েন্ট। এই প্রশ্নটা একদম আমাদের সবাইকে করা উচিত। এই যে অস্ত্র যেগুলি আছে সেখানে যে অস্ত্রের ঝঞ্ঝানি, এই প্রতি মুহূর্তে যে গোলাগুলি হচ্ছে এবং মারামারি হচ্ছে, এটা শুধু আমি বলবো না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা তাদের নিজেদের দল উপদল কোন দলের মধ্যে নিজেরাই সে অস্ত্র ব্যবহার করে। এবং আপনি যদি, আমি একেবারে হুবহু স্ট্যাটিস্টিক দিতে পারবো না, যদি আপনি স্ট্যাটিস্টিক্স একটা নেন, শুধুমাত্র এই যে পিসিসিএস শান্তি গ্রুপ এবং আমি নাম ধরে বলছি ইউপিডিএফ এর মধ্যে যে পরিমাণ গোলাগুলি, যেই পরিমাণ হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে পাহাড়ে এবং যেই পরিমাণ সেখানে চাঁদাবাজি তারা করেছে, সেটার যদি পরিত্রাণ, এবং আরেকটা জিনিস আমি বলি, এই যে অস্ত্র আসছে
সেই অস্ত্র আবার যেখান থেকে আসে, যেসব সোর্স থেকে আসে, তাদের সাথে তাদের একটা কানেকশন আছে। সেটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমরা যেটার জন্য বেশি কনসার্ন, আপনি সেটা আরাকান বলেন, সেটা মিজোরাম বলেন, অথবা ত্রিপুরা বলেন, তারা কিন্তু এই যে দিন ধরে একটা সংঘাত এখানে হয়েছে আমাদের দেশের অভ্যন্তরে, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, ত্রিপুরার বাণিজ্য শিল্পমন্ত্রী সেখানে চিঠি লিখেছে, ধরেন ভারতীয় কেন্দ্রীয় সরকার এখানে প্রয়োজনীয় ইয়ে করার জন্য। আজকে দেখলাম দিল্লিতে তারা চাকমা স্টুডেন্ট ফেডারেশন একটা চিঠি তারা করেছে সেখানে মিছিল করার জন্য। তার মানে কি, পার্বত্য চট্টগ্রামে একদিকে তারা ইন্ধন যোগাবে অশান্ত হওয়ার জন্য, আরেকদিকে সেটা বিরুদ্ধে আমার আভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন অন্য প্রান্তে যখন বিভিন্ন ধরনের আলোচনা হয়, বা সেখানে যদি কোনো ধরনের মিছিল হয়, বা সেখানে যদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় হুইচ ইজ এগেইনস্ট মাই সভরেনিটি, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে, তার মানে কি সেখানে পার্বত্য চট্টগ্রামে আজকে যদি সেনাবাহিনীর উপস্থিতি না থাকতো, তাহলে বিভিন্ন অঞ্চলের যারা এখন অধীর আগ্রহে বসে আছে, তারা কিন্তু দে আর ভেরি মাচ ইন্টারেস্ট টু অ্যান এইগার টু হ্যাভ অ্যান ইন্টারফারেন্স অন আওয়ার sovereignty. অসংখ্য ধন্যবাদ মেজর। সেটাই হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে মৌলিক বিষয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম অবসরপ্রাপ্ত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি একটু চলে যেতে চাই অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ আপনার কাছে। এই যে আমরা বলছি পাহাড়ের শান্তির কথা বলছি, পার্বত্য শান্তি চুক্তির কথা বলছি, কেন সেনাবাহিনী এখন পর্যন্ত সেখানে সেনাঘাঁটিগুলো রয়েছে, সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হচ্ছে না, সেনাবাহিনী কেন সেখানে রয়েছে, এবং মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলামের বক্তব্যে আমরা স্পষ্ট হলাম যে সেখানে আসলে শান্তির পরিবেশ তৈরি হয়নি, এই কারণেই সেনাবাহিনী আশ্বস্ত হতে পারছে না যে সেই জায়গাগুলো থেকে তারা তাদের ঘাঁটিগুলো সরিয়ে নেবে। মানে দাবিটি আসলে কতটুকু যৌক্তিক, সেনাবাহিনীর সরিয়ে নেওয়ার দাবিটি, আর যদি দাবি পূরণ না হয় সেক্ষেত্রে সেনা সদস্যদের পিটিয়ে মেরে ফেলা, এটি বা কতখানি যৌক্তিক? জনাব অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। আজকের যে আলোচনার বিষয় পার্বত্য চট্টগ্রাম এবং নিরাপত্তা, এই নিরাপত্তা বলতে আমরা এখানে কি বুঝি? মানুষে মানুষে মারপিট করলো পুলিশি নিরাপত্তা, এই চৌকিদারি বা ফৌজদারি নিরাপত্তা, রাষ্ট্রের সীমান্তের নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, ওটা না বুঝে এখানে আপনার এই বিভিন্ন ধরনের সলিউশন দেওয়া যে আর্মিকে তুলো, অমুককে আনো, তমুককে আনো, ব্যাপারটা এরকম নয়। আপনি এখানে যে সেভেন সিস্টার এবং মায়ানমারের পাশে কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রান্সন্যাশনাল ক্রাইম হয়, যার মধ্যে একটা হলো অস্ত্র পাচার, আর একটা হলো মানব পাচার, আর একটা হলো মাদক পাচার, যেগুলো গহীন জঙ্গলে এই স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে আর্মির থাকাটা এটা একটা বিধিবদ্ধ নিয়ম। এখন প্রশ্ন হলো, আর্মি আপনার বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ, সরকারি প্রতিষ্ঠান হিসাবে এগুলো বিভিন্ন জায়গায় থাকবে বা আছে। পার্বত্য চট্টগ্রাম থেকে এগুলোকে উঠিয়ে দেওয়ার প্রশ্ন আসলো কেন? আর্মির সাথে কি তাদের কোনো লড়াই হয়েছে? আপনি মেজর ইমদাদ ইঙ্গিত দিয়েছেন, আমার যে সর্বশেষ বই পার্বত্য চট্টগ্রামে, সেখানে দেখা যাচ্ছে যে আন্তঃগোষ্ঠী দাঙ্গায় প্রতি মাসে ডক্টর মাহফুজ পারভেজ, আপনার অডিওটা আনমিউট করতে হবে, আপনার সম্ভবত মিউট হয়ে গেছে, আনমিউট করতে হবে ডিভাইসটা স্যার। আমি যেটা বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, একটা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্যান্টনমেন্ট, থানা, পুলিশ, এগুলো থাকবে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী উঠিয়ে দেওয়ার প্রশ্নটা আসবে কেন? কারণ পার্বত্য চট্টগ্রামের পাশে যে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের পাশ দিয়ে মানব পাচার হয়, অস্ত্র পাচার হয়, মাদক পাচার হয়, আর এখানের গোষ্ঠীগুলো আমি আপনাকে বই থেকে দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা এক একটা গ্রুপের বিরুদ্ধে কাউন্টার কিলিং করছে। তাহলে এখানে তো আপনার শুধু আর্মি তুলে দেওয়ার সাথে তো আপনি যে প্রশ্নটা করেন যে কালকে একটা লোককে পিটিয়ে মারলো, তার আগে একজন আর্মি অফিসারের উপর অ্যাটাক হলো, এগুলোর সাথে তো আপনি বিচ্ছিন্নভাবে শুধু আমাকে বলবেন যে এখানে অমুককে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, বা অমুককে চেয়ারম্যান বানিয়ে দেন, অমুককে সরাইয়া দেন, অমুকের অফিসটা রাখেন, এটা তো এটা প্রবলেমের ব্যাপার নয়। আপনার রাষ্ট্রের একটা নিরাপত্তা বিধি আছে, নিরাপত্তা পরিকল্পনা আছে, সে রাষ্ট্র জানে তার নিরাপত্তার স্পর্শকাতরতার ভিত্তিতে কোথায় একটা থানা হবে, কোথায় একটা ফাঁড়ি হবে, কোথায় কি হবে। এটার সাথে তো জনগণের সম্পর্ক না, এটা জনগণের জন্যই আছে।
জনগণের মধ্যে এই বিভেদের কারণে এটা তো সেনাবাহিনীর ক্যাম্প তুলে দেওয়ার তো দায়িত্ব এর মধ্যে পড়ে না। প্রশ্নটা আপনাকে লক্ষ্য করতে হবে, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অন দ্য গ্রাউন্ড যে ইনফরমেশনটা দিয়েছে, তারা তাদের ভাষা এবং সংস্কৃতির অধিকারটা চায়। আমাদের ভাষাটা নিয়ে যাওয়ার জন্য আমরা 52 থেকে 71 হয়ে আমরা এই পর্যন্ত আসছি। তারা তাদের ভাষা এবং মানে আত্মনিয়ন্ত্রণ এবং তাদের সাংস্কৃতিক অধিকারটা চায়। সে অধিকারটা কি শান্তি চুক্তি এবং শান্তি চুক্তির ফলে যে এলিটরা ক্ষমতাসীন হয়েছে বিগত সরকারের ছত্রছায়ায়, তারা কি সেটা করেছে? করেনি। 5-6টা কারণ আমি আপনাকে পরিষ্কার বলছি। এক, কোটাতে দেখা গেল, আমার স্টাডিতে রিসার্চে আছে যে কোটা, পার্বত্য কোটা, পাহাড়ি কোটার 80% দখল করে ফেলেছে 3টা গ্রুপ, চাকমা, মারমা, ত্রিপুরা। এখানে তো শুধু এদের দেখলে হবে না, 13টা গোষ্ঠী আছে, কুকি, বোম, পানখুয়ারা কিছু পাইনি। আপনি যে সর্বশেষ সমস্যাটা কুকি চীন, তারা কি, তারা প্রথম যখন আসলো তারা তো চাকমা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা মাঠে নামলো। ওরা বলে যে বাঙালিরা পাহাড়িদেরকে নির্যাতন করে, পাহাড়িরা আবার বলছে যে পাহাড়িদের মধ্যে যারা অধিকতর ক্ষুদ্র গোষ্ঠী তাদেরকে নির্যাতন করা হচ্ছে, যারা একদম মোর মার্জিনালাইজড। তাহলে এই জাতীয় মাইক্রো লেভেলের কালচারাল এন্ড তাদের আইডেন্টিটি এবং তাদের এক্সিস্টেন্সের প্রশ্নগুলোকে না দেখে আপনি এই উপর থেকে এইগুলা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং যেটা মেজর ইমদাদ পরিষ্কার বললেন যে আমাদের এই খবর ঢাকায় বা আমাদের কাছে আসার আগে ত্রিপুরার এক মন্ত্রী কিংবা আরেকটা স্টুডেন্ট উইং দিল্লি পর্যন্ত ধর্ণা দেবে, এতে তো প্রচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে যে এখানে এর চারপাশে ঘিরে একটা গভীর ষড়যন্ত্র চলছে। এবং তাদের এই কার্যক্রমে তো আমি মনে করি যে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তাদের উচিত হবে এই বিষয়গুলোকে খতিয়ে দেখে সেনাবাহিনী, নাগরিক সমাজ সহ সকলে মিলে একটা দেশপ্রেমিক ঐক্য আগে গড়ে তোলা, যে এই পাহাড়ে আর যাই হোক আমাদের ঝগড়া আমরা মিটাবো, এখানে বাইরের কোনো অনুপ্রবেশ বা কোনো হস্তক্ষেপের বিষয় একটু যুক্ত করি। সেটি হলো পাহাড়ে যে এই যে অস্থিরতা, এটা কিন্তু একেবারে নতুন কিছু না। আমরা কিন্তু প্রায়শই শুনি বিভিন্ন কারণে পাহাড় অস্থির হয়ে উঠছে, হয়তোবা বলি না অনেক সময়। আজকে এখন নতুন করে আমরা বলা শুরু করেছি যে পাহাড়ে অস্থিরতা কেন। এই যে অনেক দিন থেকে অস্থিরতা চলছে, আমরা এই বিষয়টিকে খুব বেশি পাত্তাই দিই না। এটি কি আমাদেরকে আসলে একটা বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে না? এটা খুবই ভালো একটা আপনার কথা। আমি প্রথমেই বলেছিলাম যে 27 বছরের চুক্তি কি আপনি কোনোদিন রিভিউ করেছেন? ভদ্রলোকের নাম ছিল আবুল হাসনাত আব্দুল্লাহ, ওনার ছিল একটা রিভিউ কমিটি চুক্তি নিয়ে বসার। এর আগে সাজ্জাদ চৌধুরী ছিলেন, ওনারা কয়বার বসছেন? ওনারা কি আইটেম দেখেছেন যে কোনটা কতটুকু হয়েছে? আপনি জানেন যে সরকার বলছে যে আমরা 80% চুক্তি বাস্তবায়ন করেছি, পাহাড়িরা বলছে যে না 20% বাস্তবায়ন হয় নাই। এই ঠোঁটার কাপের মধ্যে আপনি কোনোদিন অবজেক্টিভ ওয়েতে নিয়ে বসছেন আপনি? কিংবা যেটা 97 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির কোনো ধারা আজকেও কি সচল আছে কিনা, কোনো সংস্কারের প্রশ্ন আছে কিনা, এটার কোনো মডিফিকেশনের প্রশ্ন আছে কিনা? চুক্তি তো ধরেন আপনি দেখেন বিভিন্ন দেশে চুক্তি হয়েছে, টাইম টু টাইম এটাকে নতুন ভাবে অ্যাড্রেস করতে হয়। এই কাজগুলোকে আমরা করেছি। তাহলে এগুলো যদি আমি না করি, তাহলে এর যে বাই প্রোডাক্ট হিসাবে যতগুলো ক্রনিক সমস্যা ছিল এগুলো তো পুঞ্জীভূত হয়েছে। তাহলে এটা রাজনৈতিক নেতৃত্ব এবং আঞ্চলিক যে নেতৃত্ব পাহাড়ি বাঙালিরা ছিল, তারা তাদের ক্ষমতা, পদবি, উন্নয়নের হিস্সা নেওয়া, দালান কোঠার ভাগের মধ্যে বসেছিল। এদের সামাজিক সাংস্কৃতিক অধিকারকে তুলে আনা, তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা, তাদের মধ্যে যে সুষম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বন্টন, চাকরির বন্টন, তাদের নিরাপত্তার বেষ্টনী তৈরি করা বা আন্ত সম্প্রদায় সংলাপ বা তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক গড়ে তোলা, এই কাজগুলো কি হয়েছে? কিংবা তাদের শিক্ষা ব্যবস্থায় তাদের ভাষাকে উন্নত করা, তাদের গান সঙ্গীতকে উন্নত করা। আপনার একটা জাতি গোষ্ঠীর ভাষা বা সংস্কৃতিকে উন্নত করলে তো সে আপনার দেশ বিরোধী হয়ে যাচ্ছে না। আপনি তো মোজাই একটা দেশের মধ্যে, আপনি বাঙালি, আমরা সবাই, আপনি চট্টগ্রামের বাঙালি, ঢাকার বাঙালি, ময়মনসিংহের বাঙালি, এর যে বৈচিত্র্য, এটাই তো একটা অদ্ভুত আপনার হীরক দতির মতো আপনার বাঙালিকে আপনি করছে, রিপ্রেজেন্ট করছে। অতএব আপনি এই যে ফেসিবাদ এবং সাংস্কৃতিক স্বৈরাচার, আপনি সব আমার দল হইতে হবে, সব আমার সংস্কৃতি হইতে হবে, সব আমার নেতা বা আমার নেতৃত্বে চলতে হবে, এটা তো পাহাড়েও চলেছে। বাঙালিরা চাপাই দিয়েছে, চাকমারা অন্যদের উপর চাপিয়ে দিয়েছে। এইগুলো থোড়ো দেখা দরকার।
অবশ্যই, আপনার অসংখ্য তখন ধন্যবাদ। সেনাবাহিনী থাকুক, ক্যান্টনমেন্ট থাকুক, কোনো সমস্যাই না, তারা তারা তাদের কাজ করবে এবং নাগরিক সমাজেই নিজেদের নিরাপত্তার জন্য একে অপরের প্রতি আপনার অঙ্গীকারাবদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সেই অসংখ্য পথে যেতে ধন্যবাদ হবে, অধ্যাপক ডক্টর যেই পথে মাহফুজ পারভেজ, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই। নিশ্চয়ই আবারও বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে, আরো অনেক আর নিশ্চয়ই আমরা আলোচনা করব যখন বিষয়টি আলোচনায় চলে এসেছে। মাসুদ কামাল ভাই, আমি আলোচনা আপনাকে দিয়েই আসলে শেষ করতে চাই। সংকট উত্তরণের কোনো উপায় আপনি এই মুহূর্তে দেখছেন কিনা? কারণ এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাদের মধ্যে এমনিতেই অনেক রকমের অনেক দায়িত্ব তাদের উপরে আছে, এবং এর মাঝেই আবার দেখা গেল যে পাহাড়ে অশান্তি, পাহাড়ে অস্থিরতা, এটিকে কিভাবে সামাল দিবে এই সরকার এখন? দেখেন, একটা জিনিস কি, একটা কথা ভাবেন তো, এই যে এখন যে বিশৃঙ্খলাটা, যে অশান্তিটা দেখা দিচ্ছে, এর মূল কারণটা কি? আমি যদি মূল কারণটা দিয়ে তাকাই, মানে স্পার্কটা কোত্থেকে এলো? স্পার্কটা এলো আপনার 18 তারিখে। 18 তারিখে মামুন নামে একজন লোক খাগড়াছড়িতে, সে একটা মোটরসাইকেল চুরি করেছে। চুরি করে সে দ্রুত বেগে পালাতে গিয়েছিল। পালাতে গেলে সে একটা ইলেকট্রিক পোলের সঙ্গে যে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে ওখানে পড়ে গেছে, এবং স্থানীয় লোকজন সে মোটরসাইকেল চোরেটাকে শনাক্ত করে তাকে ওখানে গণপিটুনিতে মারা গেছে। এই হলো ঘটনাটা শুরু। এখন এটাকে পরে চিহ্নিত করা হয়েছে যে পাহাড়িরা তাকে মেরেছে, পাহাড়ি বাঙালি মানে দ্বন্দ্বের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফরম্যাটের মধ্যে ঢুকাই দিছে। পরের দিন আবার বাঙালিরা গেছে, তারা মিছিল করছে, সেখানে আবার ওরা গুলি করছে। এই যে শুরু হয়ে গেল, কিন্তু ঘটনা কিন্তু ছিল এটা। আচ্ছা, এই যে মামুন, তার বিরুদ্ধে 14টা চুরির মামলা আছে পুলিশের কাছে, মানে সে একজন পেশাদার চোর। তো এখানে এই ধরনের চুরি সে আগেও করেছে, আগেও মার খেয়েছে। হয়তো অনেক চোর এরকম চুরি করতে যে মারাও যায়, আমাদের সমতলেও মারা যায় এরকম লোক আছে না গণপিটুনিতে। ওর পরে কি গণপিটুনি হয় নাই? হয়েছে তো। তারপরে তারও পরে তার আগে তো আপনার রাজশাহীতে মারা গেল একটা ছেলে, মাসুদ নামের একটা ছেলে। তারপরে জাহাঙ্গীরনগরে মারা গেল, ঢাকায় মারা গেল। তো ওগুলি কিন্তু জাতিগত দাঙ্গায় পরিণত হয় নাই, ওখানে এটা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সময়টাতে হলো কেন? খাগড়াছড়িতে কি, খাগড়াছড়ির ইতিহাসে কি, গত 10 বছরের ইতিহাসে এটাই কি প্রথম মোটরসাইকেল চুরি? এটাই কি প্রথম গণপিটুনি? তো এই সময়ে এটা জ্বলে উঠলো কেন? এখন এটাকে আমি অন্যভাবে একটু নেই। যেমন ধরেন, একটা কথা বলি আপনাকে, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে না, তার পরপরই কিন্তু একটা প্রতি বিপ্লবের একটা আকাঙ্ক্ষা, প্রতি বিপ্লবের একটা প্রচেষ্টা দেখা যায়। কখনো প্রতি বিপ্লব জয় হয়, কখনো চেষ্টা করে থেমে যায়। কেন হয়? কারণ আমাদের এখানে একটা স্বৈর শাসন দীর্ঘদিন কিন্তু ছিল। তো এখানে প্রচুর লুটপাট হয়েছে, সম্পদের অনেক চুরিচামারি হয়েছে, দেশের সম্পদ বাইরে চলে গেছে, কুক্ষিগত হয়েছে কিছু লোকের হাতে। এটা কি কেবল ঢাকাতে হয়েছে? তারা কিন্তু সারা দেশেই হয়েছে, কারণ সারা দেশেই তাদের লোকজন কিন্তু ছড়িয়েছিল। খাগড়াছড়িতেও হয়েছে, পার্বত্য এলাকাতেও হয়েছে। তো এখন আমি যদি সবগুলি গণপিটুনিকে এক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে না চাই, আমি যদি বলি এগুলি বিচ্ছিন্ন ঘটনা না, আপনার হাতে টাকা, একজন হাতে যখন টাকা থাকে, সে কিন্তু টাকা দিয়ে অনেক কিছু করতে পারে। তো এখন এগুলি যে কারো ইন্ধন নাই, এটা কিন্তু আমি এত অতি সরলীকৃত বিষয়ে যাব না। অন্য সময় আর এখনকার সময়টা কিন্তু ডিফারেন্ট, আলাদা সময়, আলাদা প্রেক্ষিত, আলাদা বাস্তবতা। এগুলি কিন্তু আমাদেরও বুঝতে হবে। এখন এটা কি অটোমেটিক হচ্ছে? হ্যাঁ, পাহাড়িদের মধ্যে কিছু অসন্তোষ আছে, কিছুটা অপ্রাপ্তির বেদনা আছে, ক্ষোভও আছে, থাকতেই পারে। দাবিগুলো তুলুক, সেগুলো উঠতেই পারে। কিন্তু এখন এইটা যেটা হয়েছে, এটা কি কেবল ওই দাবিগুলির জন্যই, নাকি কেউ একটু উস্কে দিচ্ছে? উস্কে দেওয়ার লোকের অভাব নেই কিন্তু এই দেশে। কারণ যারা পরাজিত অবস্থায় আছে এখন, গত কয়েকদিন ধরে যারা দৌড়ের উপরে আছে, তারা তো আছে এলাকাতে। তো কাজে সেক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা আমি বলতে পারবো না। বাট আমি বলবো এই সরকারকে, সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যখন এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন, তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে ওইভাবে কিছু হচ্ছে কিনা সেটাও দেখা উচিত। কেবল পাহাড়িদেরকে মেরে পিটে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এই প্রক্রিয়া ঠান্ডা করা যায় না।
দুনিয়াতে কখনোই এবং হয় না। এই যে 8ই আগস্টের পর থেকেই বিভিন্ন সময় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক অস্থিরতা আছে বাংলাদেশে, এটি প্রমাণ করার কিন্তু যথেষ্ট চেষ্টা আমরা বিভিন্ন সময় দেখেছি। এটিও তো এক ধরনের জাতিগত রকমই অস্থিরতা। আপনার মাজারগুলো, হ্যাঁ। বিভিন্ন রকম মাজার পুরো দেওয়ার একটা হলো। তো মাজার যারা নাকি মাজার নিয়ে যারা কাজ করে অথবা যারা মাজারের ভক্ত যারা আছে, তারাও তো একভাবে তাদেরকে মুসলমানই বলছে, তাই না? মুসলমানদের মধ্যে অনেকে তো মাজারের ভক্ত আছে। তো এটা কি হচ্ছে, মানে গোত্রে গোত্রে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা, এক ধরনের বিভেদ তৈরি করার একটা প্রচেষ্টা কিন্তু দেখা গেছে। এই সময় নানা রকম ঘটনাই ঘটে। এই সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু দুর্বল ছিল, একটু নাজুক ছিল, এখনো আছে। সেই সুযোগও কিন্তু অনেকে নেয়। আবার এর মধ্যে ওই আগে একটা প্রবাদ আছে না, যে ঘর পোড়া দিল, এক বাড়িতে ঘর পোড়া গেছে, ওখানে যে একজন যে আলু পোড়া দিচ্ছে, ঘর ধর আগুন ধরতে আছে, আমি এটা আমার কাজটুকু করে নিই, এরকম ঘটনাও ঘটে। এখন এটা কোনটা কিভাবে হয়েছে, আমি মনে করি যে পাহাড়ের ঘটনা, যে অশান্তি, এটা কেবলমাত্র বল প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে এটাকে নিরসন করার চেষ্টা আমি মনে করি ঠিক। এবং বরাবর আমরা যে পাত্তা না দেওয়ার যে আমাদের যে প্রবণতা, আমরা এর আগেও দেখেছি যে পাহাড়ে কোনো কিছু হলে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, এমনটাও আমরা অনেক সময় শুনেছি। এবার নিশ্চয়ই সরকার এই বিষয়টি নিয়ে আরো গভীরভাবে আলোচনা করবেন, গভীরভাবে এই সমস্যাটি সমাধানে এগিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল আপনাকে। অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ এবং মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম অবসরপ্রাপ্ত, তারা দুজন জুমে আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। ডিবেট টুনাইট, শুভরাত্রি।